আমার অন্তিম সময় চলে এসেছে। মা মোহিনী, খুব ইচ্ছা ছিল তোকে নিজের হাতে রাজমুকুট পরিয়ে রাজ সিংহাসনে বসানোর, কিন্তু কিন্তু আমার এই ইচ্ছেটা তো পূর্ণ হলো না। থাক বাবা, এইসব কথা বাদ দাও। তুমি সুস্থ হয়ে এরপর সব কথা বলো। আমি যে আর সুস্থ হব না রে মা, আমার সময় শেষ। রানী, রানী, আমার মেয়েটাকে দেখে রেখো। ওর মা মারা যাওয়ার পর থেকে তুমিই তো ওর মা হয়েছ, বলো? হ্যাঁ, হয়েছি তো। এখন এসব কথা বাদ দাও না। এসব কথা বাদ দিলে যে আর কিছুই বলা হবে না গো। আমার মেয়েটার জন্য আমি কিছুই করে যেতে পারলাম না। বাবা, মৎস্য রাজার হঠাৎ মৃত্যুতে মৎস্য রাজ্যে শোকের ছায়া নেমে এলো। এই ভেতর মৎস্য রানী রাজমুকুট পরে রাজ সিংহাসন দখল করলো। আজ থেকে সিংহাসন আমার। আমি যা বলবো সেটাই হবে। জি মৎস্য রানী, আপনার কথাই শিরোধার্য। যাও, এখন মৎস্য কন্যাকে রাজসভায় ডেকে আনো। জলদি ফিরবে, আমার রাজসভার বাইরে একটু কাজ আছে, সেখানে যেতে হবে। এ কি, আপনি কাঁদছেন কেন মৎস্যকন্যা? আপনার কি হয়েছে? কিছুই হয়নি আমার। আমার বাবার জন্য খুব খারাপ লাগছে মনটা। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এই সময় আমাদের কিছুই করার নেই। আপনাকে এক্ষুনি রাজসভায় একবার যেতে হবে। মৎস্য রানী আপনাকে জরুরি তলব করেছেন। হ্যাঁ চলো। মুকুট তোমার মাথায়? আমার মাথায় এত অবাক হবার কি আছে? না, অবাক হচ্ছি না। তুমি আমার মা, সিংহাসনে তুমি বসাও যেটা, আমি বসাও সেটা। বলো মা, আমার ডেকেছো কেন? মূর্খ একটা, তোর মা আমাকে মা বলবি না। এতদিন তোর বাবার কথা রাখতে গিয়ে তোর সাথে মায়ের অভিনয়টা করতে হয়েছিল। কি বলছো কি মা? এইটাই সত্যি। আরো একটা সত্যি এই যে এতদিন আমার এই সিংহাসনের প্রতি নজর ছিল, তাই তোর বাবাকে প্রতিদিন অল্প অল্প করে বিষ দিয়ে মেরে ফেলেছি। তোমার এত বড় সাহস! তুমি না এই মৎস্য রাজ্যের রানী হবার যোগ্য, না আমার বাবার স্ত্রী হবার যোগ্য, না আমার মা হবার যোগ্য। তোমাকে আমি ছাড়বো না। তুই আমাকে কি ছাড়বি না? তোকে এই রাজ্যে আমি রাখবো না, বহিষ্কার করব। তোকে এই রাজ্য থেকে আমি বহিষ্কার করব। আর এই লাল মৎস্যকে দেখছিস, একে বিয়ে করে আমি এই রাজ্য তাকে দিয়ে দেব। তারপর সুখে শান্তিতে বসবাস করব। যাও মা, এই রাজ্য থেকে বিদায় হও, না হলে কিন্তু তোমারও প্রাণের ঝুঁকি আছে বলে দিলাম। আমি ভালো বলেই বললাম, অন্য কেউ হলে তোমার বাবার মতোই অবস্থা করত। না বাবা, বাবা দেখো, তোমার অনুপস্থিতিতে এরা আমার সাথে কি করছে। এই, তোরা কে কোথায় আছিস? এই আবর্জনাটাকে দূরে কোথাও ফেলে আয়। থাক থাক, আর আমাকে এভাবে বের করতে হবে না। এই রাজ্য থেকে আমি নিজেই চলে যাচ্ছি। পাগল ভেবেছিস আমাকে? তোকে এভাবে যেতে দেব? তোকে মেরে ওই দূরে কোথাও ফেলে আসবো। লাল মৎস্য, এখন ওইভাবে বসে আছো কেন? দেখাও তোমার কেরামতি। ভালো হবে না, তোমাদের কারো ভালো হবে না। একদিন না একদিন তোমরা এই শাস্তি নিশ্চয়ই পাবে। ক্রিং ক্রিং ছো। যাও, এবার ওকে রাজ্য থেকে বহু দূরে ছুঁড়ে ফেলে এসো। আবর্জনার গন্ধ দূরে থাকাই ভালো। মৎস্য কন্যাকে রাজ্য থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত জায়গায় ফেলে আসে, যেখানে সহজে কেউ যায় না। সেদিন একটা বুড়ি মৎস্য কোনো একটা কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখলো, কি
এত সুন্দর একটা মেয়ে এখানে এমন ভাবে ফেলা কেন? বেঁচে আছে নাকি মরে গেছে? এ মা, এই তো এখনো বেঁচে আছে। এই শরীরের বেশভূষণ দেখে মনে হচ্ছে এ কোনো রাজ্যের রাজকন্যা। সে যাই হোক, আগে একে বাঁচিয়ে তুলি, তারপর না হয় সব শোনা যাবে। এর আগে একটু জড়িবুটি রস করে খাইয়ে দেখি, ওর জ্ঞান ফিরে কিনা। আমি আমি এখানে কেন? কে আনলো আমাকে এখানে? আমি এনেছি। তুমি এখন সম্পূর্ণ নিরাপদে আছো মেয়ে, এখন তোমার আর কোনো ভয় নেই। কিন্তু সব কিন্তুর কথা পরে শুনবো, আগে ফলের রসটি খেয়ে নাও দেখি। এরপর মৎস্যকন্যা বুড়িকে সব কথা খুলে বলল। সব শুনে বুড়ি বলল, এখন থেকে আর কোনো ভয় নেই মেয়ে, তুমি এখন থেকে আমার কাছেই থাকবে, ঘুরবে ফিরবে, আনন্দ করে বেড়াবে। তোমার মতো আমারও একটা মেয়ে আছে, এক্ষুনি চলে আসবে। মা, ও মা, আমাকে এবার খেতে দাও তো, আমার যে খুব খেতে পেয়েছে। ও মা, এই আবার কি? এটা তোর আরেকটা বোন, বিপদে পড়ে আমার এখানে এসেছে। বিপদ? ও তাই বলো, আজ থেকে তোমার কোনো চিন্তা নেই, আজ থেকে আমরা দু বোন। মায়ের মতো দেখছি তুমিও খুব ভালো। আমার ভাগ্য খুবই ভালো যে আমার এই দুঃসময়ে এমন একটা পরিবার পেয়েছি। দিন যতই যেতে থাকে, মায়া মৎস্য ও মৎস্যকন্যা একসাথে বিভিন্ন জায়গায় মনের আনন্দে ঘুরে বেড়ায়। একদিন মৎস্যকন্যা মায়াকে বলল, মায়া, আমার জলের নিচে আর ভালো লাগছে না, চলো না মায়া, আজ একটু উপরের দিকে যাই। না না, উপরে গেলে মানুষ তো আমাকে দেখে ফেলবে, মানুষ যদি আমাদের দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, চলো না মায়া। আচ্ছা বলছিস যখন, চল, তোকে পৃথিবীটা দেখিয়ে আনি। তারা জলের উপর উঠে এসে দেখলো চারদিকে খুব সুন্দর পরিবেশ, আশপাশে কেউ নেই। নদীর উপর বড় একটা মাঠ, চারিদিকে সুন্দর গাছগাছালি। গাছের নিচে বসে একটা রাখাল আপন মনে বাঁশির সুর তুলে চলেছে। কিরে, তোর আবার কি হলো? তাড়াতাড়ি চল এখান থেকে, সবকিছুই তো দেখলি। তারা না আর একটু, এই বাঁশির সুর শুনি। আমার যে খুব ভালো লাগছে বাঁশির সুর। এই একটু না, মা শুনতে পেলে খুব রাগ করবে। চল আজ। সেদিনকার মতো তারা সেখান থেকে চলে যায়। এইভাবে রোজ রোজ মৎস্যকন্যা নদীর উপর এসে লুকিয়ে লুকিয়ে রাখালের মন মাতানো বাঁশির সুর শুনে। এমনই একদিন, রোজ রোজ এই মেয়েটা এখানে এসে লুকিয়ে আমার বাঁশি বাজানো শোনে। কে এই মেয়ে? দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না, যেও না। কে তুমি? পরিচয় দিয়ে যাও। আমি? আমার পরিচয় জানার পর কি তুমি আর কখনো এখানে বাঁশি বাজাতে আসবে না? না না, অবশ্যই আসবো, তবে তুমি আমাকে সত্যিটা বলবে। আমি মৎস্যকন্যা। আসলে এই নদীর উপর আমি একদিন ঘুরতে এসে তোমার ওই মায়াবী বাঁশির সুর শুনে আটকা পড়েছি, তাই রোজ লুকিয়ে লুকিয়ে তোমার বাঁশির সুর শুনতে আসি। আমিও রোজ তোমাকে দেখি লুকিয়ে, এক চোখ খুলে। তাহলে তো তুমিও আমার মতন সমান দোষী। সেদিন কথার ছলে তাদের বন্ধুত্ব হলো। বেশ কিছু সময় তারা গল্প করলো। পরের দিন, তোরা একটু তাড়াতাড়ি খেয়ে নে, আজ আমি একটু আমার মাসির বাড়ি যাব। হ্যাঁ মা, দাও, আমি আর মৎস্যকন্যাও ঘুরতে বেরোবো। কি রে, কি ভাবছিস মেয়ে? এইভাবে মিটি মিটি হাসছিস কেন? না না, কিচ্ছু না। মায়া, নেই, তাড়াতাড়ি খেয়ে নে। ইস, বড্ড যে খিদে পেয়েছে। সেদিন মৎস্যকন্যা আবারও নদীর উপর উঠে এলো, কিন্তু রাখালকে দেখতে পেল না। সে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু রাখাল এলো না। রাখাল কি আমার উপর রাগ করলো? ও কি আর কখনো এখানে আসবে না? না না, ও আসবে, নিশ্চয়ই কাল আসবে। এভাবে 2-3 দিন ধরে মৎস্যকন্যা রাখালের অপেক্ষা করলো, কিন্তু রাখাল ফিরে এলো না। এদিকে চিন্তায় না খেয়ে খেয়ে মৎস্যকন্যা অনেক ভেঙে পড়লো। তোর কি হয়েছে মা? বলবি আমাকে? খাওয়া দাওয়া তো সব ছেড়ে দিয়েছিস,
তুই কি তোর রাজ্য নিয়ে চিন্তিত? না না মা, আমি রাজ্য নিয়ে কখনো ভাবি না। কিন্তু কিন্তু কি, খুলে বল তো মা। আমি পৃথিবীতে যেতে চাই মা। পৃথিবীর একটা ছেলেকে আমি খুব ভালোবেসে ফেলেছি, আমি তার কাছেই যেতে চাই। আয় হায়, কি বলছিস কি এটা? মানুষেরা কখনো ভালো হয় না, ওরা অত্যন্ত লোভী হয়। ওখানে গেলে তুই নির্ঘাত মারা পড়বি। মা, আমি একটিবারেই পৃথিবীতে যেতে চাই, তুমি আমায় আশীর্বাদ করো মা। তুই যে মৎস্যকন্যা, এই রূপে তুই কি করে যাবি সেখানে? আমি মানুষের রূপ নিতে পারবো মা। বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়েছিল, সেই মন্ত্র পাঠ করে আমি মানুষের রূপ নেব। কিন্তু আমার জানা মতে সেই মন্ত্র পাঠ করে তুই বেশি সময় মানুষ রূপে থাকতে পারবি না। সে না পারি না পারবো, তার ভেতর একটিবার ওই ছেলেটিকে আমি চোখের দেখা দেখতে চাই মা। ছেলেটিকে চোখের দেখা দেখতে চাই। তুই যখন যেতে চাস আমি তোকে আটকাবো না। তুই যা ভালো বুঝিস তাই কর, আর নিজের প্রতি খেয়াল রাখিস। তোকে খুব মনে পড়বে বোন, তোকেও আমার খুব মনে পড়বে। আমি এখন আসি রে, খুব তাড়াতাড়ি ফিরবো আমি। এই তো আমি মানুষ হতে পেরেছি। আমাকে এবার সেই রাখালের খোঁজ করতে হবে, যে করেই হোক সেই রাখালকে খুঁজে বের করতেই হবে। মৎস্যকন্যা ধীর পায়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে চলল। কিছু লোকের কাছে জিজ্ঞাসা করেও সে রাখালের কোনো খোঁজ পেল না। তবে কি তার আর কোনো খোঁজ পাবো না? আমিও এমন শরীরে আর বেশি সময় থাকতে পারবো না। আমায় যে এক্ষুনি মৎস্য রূপে ফিরে আসতে হবে। আমার হয়েছে যত জ্বালা। হতচ্ছাড়াটা জ্বরের অজুহাত দিয়ে আজ 3-4টে দিন ধরে মাঠে যাওয়াই বন্ধ করে দিয়েছে। এতগুলো গরু ছাগলকে আমি কি করে খেতে দেব? কটা দিন আমাকে আত্মগোপন করে এই পুকুরেই থাকতে হবে। আরে আরে, আমি কি দেখছি? পুকুরের মধ্যে মৎস্যকন্যা! মা গো মা! একদম না, একদম পুকুরে ডুব দেবে না। তোমাকে আমি দেখে ফেলেছি, তুমি মৎস্যকন্যা। দয়া করে আমার পরিচয় কাউকে বলে দিও না। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে তো আমার টাকা পয়সা সোনা দানা চাই, অনেক অনেক চাই। কি গো, কথা বলো, দয়া করে আমাকে কোনো বিপদে ফেলো না। আচ্ছা, তোমাকে বিপদে ফেলবো না, আগে আমাকে অনেক ধনী করে দাও, না হলে গ্রামের মানুষের কাছে তোমার কথা বলে দেব। তারা তোমাকে অনেক টাকায় শহরে বিক্রি করে দেবে। তারপর ওই যে মৎস্যকন্যাদের নিয়ে কি করে না, কেটে কেটে টুকরো টুকরো করে। না না, তুমি কাউকে কিচ্ছু বলো না। আমি তোমাকে অনেক বড় লোক করে দেব, অনেক। এরপর মৎস্যকন্যা তার জাদু শক্তি দ্বারা রমাকে এক কলস সোনার মোহর দিল। আশা করি তুমি অনেক ধনী হয়ে যাবে। হব কিনা তা তো বলতে পারছি না, তবে খুব শীঘ্রই আবার ফিরে আসবো। তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, যদি এই পুকুর থেকে পালিয়ে যাও। আমি চাইলেও 3 দিনের ভেতর এই পুকুর থেকে যেতে পারবো না। 3 দিন পর আবার আমি মানুষের রূপ নিতে পারবো। ঠিক আছে, এই 3 দিন রোজ তোমার সাথে দেখা হবে। আজ আসি তবে। রাখাল নামের সেই ছেলেটি গাছের আড়াল থেকে সব দেখছিল। তার মা চলে যাবার পর সে মৎস্যকন্যার কাছে এলো। মৎস্যকন্যা, তুমি তুমি এই পুকুরে কি করছো? রাখাল, রাখাল তুমি? আমি তো তোমার খোঁজে এসেছি, কিন্তু এখানে এসে আমি বিপদে পড়েছি। জানি, আমি সব দেখেছি। আর উনি আমার মা, আমার সৎ মা। কি লোভী মহিলা, ও যে আমাকে বিপদে ফেলবে। রাখাল, না না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কিচ্ছুই হতে দেব না। এই কদিন তোমার কি হয়েছিল? তুমি কেন যাওনি নদীর ধারে? আমার যে খুব জ্বর এসেছিল, তাই তো আমি যেতে পারিনি। আজও বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিন্তু মায়ের বকাঝকা আর গালমন্দে উঠে পড়তে হলো। সেসব কথা বাদ দাও, তোমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, না হলে আমার মা এক্ষুনি 7 গ্রামের মানুষ এক জায়গায় করে তোমাকে বিপদে ফেলতে পারে। এবার কি করব তাহলে? আমার তো 3 দিনের ভেতর তোমাদের মতো পা হবে না, হাঁটতে পারবো না আমি। তুমি তো জাদু জানো, জাদুর সাহায্যে ছোট হয়ে যাও। আমি তোমাকে এই পাত্র করে নদীতে পৌঁছে দেব, কেমন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি ছোট হচ্ছি। এবার নিশ্চিন্তে চলো।
এইদিকে রমা আশপাশের অনেকের সাথে মৎস্যকন্যার কথা বলল। কথাটি খুব দ্রুত পাঁচখান ছড়িয়ে পড়ল, আর দলে দলে লোক সেই পুকুরে ভিড় জমাতে লাগলো। এই তো এই পুকুরেই আছে সেই মৎস্যকন্যা। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। এই মৎস্যকন্যা, তাড়াতাড়ি পুকুরের নিচ থেকে বেরিয়ে আয়, না হলে কিন্তু জাল ফেলে তোকে ধরে আনবো। কিরে, কথা কানে যায় না? ধুর, এই সব গুজব শুনে কেন যে এলাম এখানে। মৎস্যকন্যা আসবে পুকুরে? এদের তো কোনো আর কাজ নেই মৎস্যকন্যার, তাই না? আহ, আমি সত্যি বলছি। এই রতন, তাড়াতাড়ি জাল ফেলতো পুকুরে, সবাইকে দেখিয়ে দে আমি সত্যি বলছি না মিথ্যা। হতস্যার এটাকে যদি একটিবার ধরতে পারি না, তবে মজা দেখাবো। মা, আমি গরুকে জল খাওয়াতে যাচ্ছি। গরুগুলো খুব ডাকাডাকি করছে। তুমি ওসব বাদ দাও, বাড়ি ফিরে যাও। এই সবাই যাও 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 তো, যে যার বাড়ি ফিরে যাও। এই গাল কাটা মহিলাটা তো এমনই, শুধু শুধু কাজকর্ম ফেলে ছুটে এলাম এখানে। হতস্যারী মৎস্যকন্যা সবার কাছে আমাকে এমন ছোট করে পালিয়ে গেল না। ওকে এভাবে হাতছাড়া করা আমার একদম উচিত হয়নি। ভাগ্যিস তুমি সময় মতো এসে পড়েছিলে, না হলে আমার যে আজ কি হতো। কি আর হতো, গ্রামের সবাইকে সাহায্য করতে করতে তোমার জাদু একসময় ফুটো বেলুনের মতো ফুস হয়ে যেত। সত্যি তুমি আমার খুব উপকার করলে। মা বলেছিল মানুষ জাতি বেশি ভালো না, তাই সত্যি হলো। কিন্তু তুমি তো অনেক ভালো। আমাকে দিয়েও বিশ্বাস নেই? ওই যে তোমার নদীতে চলে এসেছি, এবার যাও। রাখাল, তোমাকে তো একটি কথা বলাই হয়নি। আজ যদি না বলি, তবে হয়তো বা কথাটি বলাই হবে না। কি কথা বলো? এই কদিনে আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি রাখাল। তুমি কি আমার সাথে আমার রাজ্যে যাবে? দুজনে মিলে না হয় নিজেদের মতো জীবনটা শুরু করব। কিন্তু আমি যে মানুষ। আমি তোমাকে আমার জাদু দ্বারা আমার মতো করে দেব, যাতে তুমি। তা গেলে তো মন্দ হয় না। এমনিতেও এখানে আমার আপন বলতে কেউ নেই। আমারও আপন বলতে কেউ নেই, তবে আজ থেকে অতি আপন বলতে কাউকে পেলাম। আজ যে আমার অনেক আনন্দের দিন, অনেক আনন্দের দিন। আরে গিন্নি, তুমি কি এমন হাতি ঘোড়া রান্না করছো যে আমি সেই দিন বাড়ির মাথায় গিয়ে তোমার রান্নার গন্ধ পাচ্ছি। আমি বাড়িতে আছি কি নেই, আর তাতেই তুমি ইচ্ছে মতো তেল মশলা দিয়ে রান্না করছো আর আমার টাকা শ্রাদ্ধ করছো। তুমি কেন আমার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো? একটু পরিষ্কার করে বলো, একটু পরিষ্কার করে বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমার তো আর খেয়ে দে কাজ নেই, সারাদিন শুধু তোমার পেছনে ষড়যন্ত্র করা ছাড়া। তোমাকে কে বলেছে আমি তোমার তেল আর মশলা শেষ করে দিচ্ছি? তাছাড়া তুমি কি গোলা ভর্তি করে চাল ডাল মশলা তেল রাখো নাকি, যে আমি রান্নায় ইচ্ছা মতো দেব? গোলা ভরা জিনিস এনে রাখলে যে দুদিনও টিকবে না, সেটা কি আমি জানি না? তোমার যা লম্বা হাত, তা তুমি একদিনই সাবার করে দেবে। আমাকে অল্প তেল মশলা দিয়ে রান্না করতে বলবে, তার উপর যদি স্বাদ না হয় তখন আবার আমার নিন্দে করবে আমি নাকি রান্না বান্না কিচ্ছু পারি না। বিয়ের আগে আমার মা নাকি আমাকে কোনো কাজ না শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আমার বাবা মার 14 গোষ্ঠী তুমি তখন উদ্ধার করে ফেলো। আমি বাপু আর পারছি না তোমার সংসার করতে। তা না পারলে আমার সংসারে পড়ে থাকতে কে বলেছে? যেখানে দু চোখ যায় সেখানে চলে যাও, দেখো কেউ জোটে নাকি তোমার কপালে। তাই যাব, দরকার হলে কোনো এক ভিখারির বাড়িতে গিয়ে উঠব। তোমার মতো কৃপণ লোকের থেকে ভিখারিও অনেক ভালো হবে। তাহলে এত দেরি করছো কেন? গেলে এক্ষুনি চলে যাও। আর এই বয়সে ভিখারি ছাড়া আর কিছুই জুটবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমি এখন বাড়ি গেলাম। 3 বাড়ি পার হয়ে চলে তো গেছিলাম, কিন্তু তোমার রান্নার ঘ্রাণ পেয়ে আবার আমাকে ছুটে আসতে হলো। ডালে বাগার দিতে গিয়ে রসুন দিয়েছি, রসুনের ঘ্রাণ পেয়েই ছুটে আসলে। কি যে একটা অবস্থা! শুধু রসুন নয়, তুমি তেলও অনেক বেশি দিয়েছো। ওই যে আমি তো দেখতে পাচ্ছি ডালের উপর কেমন তেল ভাসছে। তেল মনে হচ্ছে ওপরে ভাসছে, ওটা তেল নয়, রসুনের জন্যই এমনটা দেখা যাচ্ছে। তাহলে তোমাকে কে বলেছে রসুন দিতে? রসুন ছাড়াই ডালের বাগার দিতে?
আচ্ছা বাবা, আমার খুব ভুল হয়ে গেছে। এরপরে ডালে আর কোনোদিন বাগার দেব না। বাগার ছাড়াই ডাল রান্না করে দেব। খেলে খাবে, আর না হলে না খাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। সেটা করলেই আমি অনেক খুশি হব আর বেঁচে যাব। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কি গো, বলছি যে শুনছো? তুমি আবার কখন কি বললে? কি আবার শুনবো? বলি, আমাদের ছেলেটা তো বড় হয়ে গেছে, তার সব বন্ধুরা তো বিয়ে করে সংসারী হয়ে গেল। আমাদের ছেলেকে নিয়ে কি কিছু ভেবেছো? মানে বলছিলাম যে ওর বিয়ে শাদী নিয়ে কতদূর চিন্তা ভাবনা করলে তুমি? কিসের আবার বিয়ে শাদী? খালি বয়স হলেই বিয়ে করতে হবে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, খাচ্ছে তো বাপের ঘাড়ে বসে বসে, এর মধ্যে আবার বিয়ের কথা আসলো কেন? ওর বন্ধুরা বিয়ে করেছে কারণ ওই ছেলে পুলেরা কামায় রোজগার করে। আর তোমার ছেলেকেও তুমি কোনো কাজ বাজ করতে বলছো না, তারপরে বিয়ে শাদীর কথা আমার কাছে বলতে এসেছো? তা তো বলেছি, সে তো কিচ্ছু করতে চায় না। তাই আমি বলি কি, ওকে একটা বিয়ে করিয়ে দাও। ঘরে বউ এলে দেখবে ঠিক মতো কাজও করবে, তখন আর এত বাহানাও করবে না। সব কিছুই তোমার চিন্তা মাফিক হয়ে যাবে এমনটা ভাবছো কেন? এমনটা তো নাও হতে পারে। আরে এখন আমার ঘাড়ে বসে একজন খাচ্ছে, বিয়ে করে এনে তখন দেখবো দুজন মিলে খাচ্ছে। আমি তো বাবা এতটা পয়সাওয়ালা লোক না, আমার পয়সার দাম আছে। আমি শুধু শুধু দুজন মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, এই বলে দিলাম। তা বলি, তোমার এই সব টাকা পয়সা কি তুমি মরার সময় কবরে নিয়ে যাবে নাকি? তোমার যা কিছু আছে সবই তো তোমার ছেলে পাবে। তাহলে এসব বাজে কথা আজ কেন বলছো তুমি? বাহ 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 বাহ, তোমার তো দেখছি খুব উন্নতি হয়ে গেছে। স্বামীর মরবার কথা বলতে তোমার একটুও গলা কাঁপছে না। আমি বেঁচে থাকতেই এই অবস্থা, আমি চোখ বুঝলে না জানি পরের দিনে তুমি আরেকটা। বাজে কথা একদম বন্ধ করো। তুমি তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করো, নতুবা তোমার কপালে অনেক খারাপ কিছু আছে। তোমার সব কথা আমি মেনে নিয়ে এত বছর চলেছি, কিন্তু আমার ছেলের ব্যাপারে তুমি যদি এখন কোনো সিদ্ধান্ত না নাও আর ওর জীবনটা যদি এভাবে শেষ করে দাও, তাহলে দেখতে পাবে আমি কি করি। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তা কি করবে শুনি? কি করব সেটা সময় হলেই দেখতে পাবে। আমার সাথে যা যা করেছো তার সব কিছুই সহ্য করেছি, কিন্তু তাই বলে আমার ছেলের জীবনটা অনিষ্ট করে দিলে সেটাও আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। মা হিসাবে এটা তো আমার চরম ব্যর্থতা, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। তা মেয়েকে যে দেখতে যাচ্ছ, যখন জিজ্ঞাসা করবে তোমার ছেলে কি কাজ করে, তখন কি বলবে শুনি? কি আর বলবো? বলবো যে তার বাপের তো জমিদারি আছে, তা আপনার মেয়েকে নিয়ে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো। আমার ছেলের কোনো কাজ না করলেও চলবে। আর মজা নিচ্ছ নাও। সবার সামনে গিয়ে যখন তোমার এই সুন্দর নাকটা কাটা যাবে তোমার ছেলের কারণে, তখন দেখবো তুমি কি করতে পারো। ছেলের জন্য মায়ের যদি নাক কাটা যায়, সেটা তো আর অগ্রাহ্য করা যাবে না, মেনে নিতে হবে। আমিও মেনে নেব। আর তোমাকেও বলে দিচ্ছি, বসে বসে এই সব আজে বাজে চিন্তা না করে ছেলের জন্য ভালো কিছু চিন্তা করো, তাহলে তোমার ছেলের মঙ্গল হবে। কিরে, তুই কি শুনতে পাচ্ছিস? কানে কি কথা যাচ্ছে? তোর জন্য যে এখন আমাদের মাথা নিচু করতে হবে বাইরের লোকেদের কাছে, সেটা কি ছেলে হয়ে তোর দেখতে খুব ভালো লাগবে বুঝি? কাজ বাজ করতে ভালো লাগে না, কিন্তু ছেলে হয়ে বাবা মায়ের অসম্মান করতে খুব ভালো লাগে, তাই না? বাবা, এভাবে বলছো কেন? এতদিন কোনো কাজ বাজ করিনি দেখে সারা জীবনে কোনোদিন করব না এমনটা তো নয়। তাছাড়া মেয়ে যদি আমাকে পছন্দ করে তাহলে এই বিয়েটা হবে, না হলে তো হবে না। আর আমরা তো কোনো কিছু গোপন করে বিয়ে করতে যাচ্ছি না, যা সত্যি তাই বলবো, বাদ বাকিটা ওদের চিন্তা। আমার মনে হয় এখন তুমি এসব চিন্তা না করে একটু শান্ত হও। আমাকে এসব উপদেশ না দিয়ে যদি নিজের জীবনটা এতদিনে গুছিয়ে ফেলতে পারতিস, তাহলে তোর বাবা হিসেবে পরিচয় দিতে আমারও গর্ববোধ হতো। যাই হোক, দেখি গিয়ে কি হয়। মেয়ের বাবা মা আমাদের অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয় নাকি আপ্যায়ন করে ঘরে জায়গা দেয়। তো সব কিছুই তো শুনলেন, এখন বলুন আপনারা আমাদের মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দেবেন কিনা? কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, তাই আপনাদেরকে প্রথম থেকেই সবকিছু জানিয়ে দিলাম।
এখন বিচার বিবেচনার দায়িত্ব আপনাদের উপর। আপনারা যেটা বলবেন সেটাই হবে। ছেলে তো কোনো কাজ করে না সেটা তো শুনলাম, কিন্তু সে তো বলেছে কিছুদিনের মধ্যেই একটা কাজ শুরু করবে। তাছাড়া আপনাদের পরিবার সম্পর্কে, বংশ সম্পর্কে আমরা তো খোঁজ নিয়েছি, এতে করে তো আপত্তি করবার কিছু নেই। বিষয়টা তো ওপরওয়ালা প্রদত্ত একটা সম্পর্ক, যার সাথে যার জোর লেখা আছে তার সাথেই তো তার বিয়ে হবে। আমাদের দিক থেকে এ বিয়েতে কোনো আপত্তি নেই, আপনারা আগাতে পারেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে আমার ওপর থেকে একটা পাথর সরে গেল। বিশ্বাস করেন, আমি আমার পুরোটা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখবো। তার কোনো অযত্ন অবহেলা আমি বেঁচে থাকতে হতে দেব না। আমার তো একটি মাত্র ছেলে, আপনার মেয়েকে পেয়ে গেলে আমার একটা মেয়েও হয়ে যাবে। সে সারা জীবন আমার কাছে আমার বৌমা নয়, আমার মেয়ে হয়ে থাকবে। তাহলে তো হয়ে গেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই আমরা একটা শুভ দিন দেখে বিয়েটা সেরে ফেলতে চাই। কি বলেন আপনারা? ঠিক আছে, তাহলে আমরা বাড়িতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে একটু কথা বলে নিই। তাছাড়া আমাদের কিছু আত্মীয় স্বজন এই মুহূর্তে দেশের বাইরে আছে, তারা কবে নাগাদ ফিরবে একটু খোঁজ খবর করে নিই। আর আমরাও চাই না বিয়েটা দেরি করে হোক, সবকিছু আপনাদেরকে তাড়াতাড়ি আমরা জানিয়ে দেব। আজকে তাহলে আসি। হ্যাঁ, আমার বিয়ের বাড়িটা তো আমার থেকে অনেকটা দূরে হয়ে গেল, এখনো রওনা না হলে তো নিজেদের ঘরে ফিরতে মেলা রাত হয়ে যাবে। কি বলেন বিআই মশাই? দাদু দাদু, আমি মিষ্টি খাবো, আমাকে মিষ্টি কিনে দাও। ও দাদু, আমাকে মিষ্টি কিনে দাও। আহা দাদু ভাই, মিষ্টি তো বাজারে পাওয়া যাবে, এখানে তোমার মিষ্টি পাওয়া যাবে না। আমি তো কিছুক্ষণ আগেই বাজার থেকে আসলাম। বাজারে যাবার আগে তুমি তো আমাকে বলে দিলে না, এখন বাজারে যেতে তো অনেক সময় লাগবে। ঠাম্মি ঠাম্মি, কার থেকে তুমি আমাকে পুপু জুতোটা এনে দাও তো, যেটা পায়ে দিলে পুপু আওয়াজ হয়। বাবা তো আমাকে কাল কিনে এনে দিয়েছে, ওটা নিয়ে আসো। দাও না, এক্ষুনি নিয়ে আসো না। আচ্ছা আচ্ছা দাদু ভাই, আনছি। দাদু দাদু, হাঁসগুলো খালি পায়ে আমাদের বাড়িতে চলে আসলো কেন? ওদের পায়ে জুতো কোথায়? জুতো না পরলে যে ওদের ময়লা লেগে যাবে পায়ে, এটা কি ওরা জানে না? তুমি ওদের জন্য এখনই জুতো কিনে আনো না দাদু, এক্ষুনি নিয়ে এসো। আরে দাদু ভাই, হাঁসেদের জুতো পরতে হয় না, ওরা সব সময় খালি পায়ে হাঁটতে পছন্দ করে, বুঝতে পেরেছো? না দাদু, ওরা পছন্দ করলে তো হবে না, ওদেরকে তো শিখতে হবে যে খালি পায়ে হাঁটা একদম ঠিক না। তুমি ওদের জন্য ছোট ছোট জুতো কিনে নিয়ে এসে ওদের পরিয়ে শিখিয়ে দাও, এক্ষুনি নিয়ে এসো না দাদু। ঠিক আছে দাদা ভাই, তাই করব। এখন চলো চলো, ভাত খেয়ে নেবে। কি গিন্নি, ছেলেটা এখনো কাজ থেকে ফেরেনি বুঝি? এখনো তো ফিরলো না, কি যে করে বুঝলাম না। সেই সকালে বাড়ি থেকে বের হয়ে আসে মধ্যরাতে। এত পরিশ্রম করলে কি আর শরীরটা টিকবে? আজ বাড়িতে আসলে তুমি একটু বুঝিয়ে বলো তো, এত অমানসিক শ্রম দিয়ে যাতে কাজ না করে। ও রোজগার না করলে তো আর আমরা না খেয়ে মরবো না। ওকে তুমি বরং একটু ধীরে সুস্থে কাজ করতে বলে দিও। একটাই তো ছেলে আমাদের, ওর কিছু একটা হয়ে গেলে আমি কি করব বলো তো? আর তুমি ভেবো না তো, আজকে আসলে আমি ভালো করে বলে দেব। তাছাড়া এখন শীতকাল চলে আসছে, এখন এত ভোরে উঠে আবার মধ্যরাত্রে বাড়ি ফেরা মোটেও ঠিক না। গ্রামের মধ্যে সেই ভোর রাত থেকে শুরু হয় কুয়াশা পড়া, আবার মধ্যরাত থেকে শুরু হয়। এমন করলে তো আর বেশি দিন সুস্থ থাকা যাবে না। এখন চলো চলো, বৌমাকে বলো খাবার পরিবেশন করতে, আমি হাত মুখ ধুয়ে আসছি, কেমন? ঠিক আছে। দাদু, আমরা আজকে বাজারে কি কিনতে যাচ্ছি সবাই মিলে? আমার তো খুব শীত করছে। কেন শীত করছে দাদা ভাই? তুমি তো কত সুন্দর একটা সোয়েটার পরেছো, মাথায় একটা টুপিও পরেছো, তাহলে কেন এত শীত করছে তোমার? ছেলে মানুষদের আবার শীত করে নাকি দাদু ভাই, বলো তো? বলো না গো দাদু, কি কিনবে আজকে? সেটা তো দাদু ভাই আমি জানি না, সেটা জানে তোমার বাবা। তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাবা বাবা, তুমি কি কিনবে? আজকে কিনবো খাসির মাংস,
সবাই মিলে এই শীতের মধ্যে খাসির মাংস খেতে খুব ভালো লাগবে। তুমি আগে কখনো খেয়েছো খাসির মাংস? আমি তো আগে কখনো খাইনি, এখন তো আমার সব দাঁত ওঠেনি বাবা, তাহলে আমি মাংস খাবো কিভাবে? দাদু ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি কিভাবে খাবে? আচ্ছা, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি মাংস খাবে না, শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবে, দেখবে কেমন মজা লাগে। আচ্ছা দাদু, তাহলে আমি শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবো, আর বড় হলে দেখবে আমি কত মাংস খেয়ে ফেলি। ঠিক আছে দাদু ভাই, আগে তো বড় হও, তারপরে তো দেখা যাবে। দাদু ভাই, তোমার জন্য খাসির মাংসের ঝোলে আমি একদম ঝাল দিইনি। এখন বলো তো কেমন লাগছে? মজা হয়েছে তো? অনেক মজা হয়েছে ঠাম্মি, তুমি তো ঝাল দাওনি, তাই বেশি মজা লাগছে। এখন তো আমি মাংস খেতে পারছি না, আমার সবগুলো দাঁত উঠে গেলে দেখবে সব মাংস আমি কেমন একা একা করে খাই। হ্যাঁ দাদু ভাই, সেজন্যই তো আমরা চাই তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও। এর জন্য তোমাকে এখন থেকেই বেশি বেশি খেতে হবে, কেমন? জানি তো।